হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে প্রথম যে অনার্সের পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের মডিউল 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে রলসের ন্যায়তত্ত্ব। এটা তোমাদের এবছরে 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 2023 সালে একবার এসেছে, 2024-এ আসেনি, 25-এ আসেনি। তোমাদের জন্য, তোমরা যারা 26-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার নিয়ে আলোচনা করব। এছাড়া আরও 2টি প্রশ্ন থাকছে যেগুলো 5 বা 10 নম্বরে আসতে পারে। তোমরা নতুন, তাই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে পরীক্ষায়, 10 নম্বরের প্রশ্নও 2টো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এবং 20 নম্বরের প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হয়, 10 নম্বরেরটা 150 শব্দ এবং 5 নম্বরেরটা 100 শব্দের মধ্যে লিখতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই 3টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করছি, ভালো করে বুঝে নাও। এবং আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমেই দেখো 20 নম্বরের প্রশ্ন, জন রলস কিভাবে বন্টনমূলক ন্যায় বিচারের সমস্যা ও সমাধান বোঝার চেষ্টা করেন তা ব্যাখ্যা করো। 2023-এ প্রশ্নটি এসেছে পরীক্ষায়, বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। জন রলসের ন্যায়তত্ত্ব আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটা ভালো করে বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। বিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তার ইতিহাসে মার্কিন দার্শনিক জন রলসের নাম বিশেষভাবে স্মরণীয়। 1971 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে তিনি ন্যায় বিচারের যে ধারণাটি প্রদান করেছেন তা সমকালীন রাজনৈতিক তত্ত্বে এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করে। রলস প্রধানত বন্টনমূলক ন্যায় বিচারের উপর সর্বাধিক জোর দিয়েছেন। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অমর্ত্য সেন রলসের তত্ত্বের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ন্যায় বিচারের তত্ত্বে জন রলসের অবদান অতুলনীয় এবং সমকালীন রাষ্ট্র দর্শনে তা এক যুগান্তকারী পদক্ষেপ। রলস মূলত একটি ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে সমাজের সম্পদের অসম বন্টনের সমস্যা এবং তার যৌক্তিক সমাধানের পথ খুঁজেছেন। উপযোগিতাবাদে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ তত্ত্বকে প্রত্যাখ্যান করে তিনি সমাজের প্রতিটি ব্যক্তির অধিকার ও আত্মমর্যাদাকে সুনিশ্চিত করার কথা বলেছেন। এবার হচ্ছে জন রলসের ন্যায়তত্ত্ব। সেখানে কি বলা হচ্ছে, রলস তার তত্ত্বে একটি কাল্পনিক আদিম অবস্থার কথা বর্ণনা করেছেন। এই অবস্থায় মানুষের অজ্ঞতার আবরণের পেছনে অবস্থান করে সমাজের গঠনের নীতি নির্ধারণ করে। ভালো করে প্রশ্নটা বোঝো। এই অবস্থায় মানুষেরা অজ্ঞতার আবরণের পেছনে অবস্থান করে, অর্থাৎ তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই সেই সম্পর্কে, সমাজ সম্পর্কে, কিন্তু সমাজ গঠনের নীতি নির্ধারণ করে। রলসের মতে এই কাল্পনিক আদিম সমাজে মানুষ নিজের সামাজিক অবস্থান, আর্থিক সঙ্গতি, পারিবারিক পরিচয়, বুদ্ধিমত্তা বা ক্ষমতা সম্পর্কে বিন্দু বিসর্গ জানে না, অর্থাৎ বিন্দুমাত্র তাদের জ্ঞান থাকে না। যেহেতু তারা নিজেদের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে অজ্ঞ, তাই তারা সমাজের জন্য এমন কিছু নিয়ম তৈরি করতে চাইবে যা সবার জন্য, বিশেষ করে সমাজের দুর্বলতম শ্রেণীর জন্য লাভজনক হয়। মানুষ স্বভাবতই ঝুঁকি এড়াতে চায়, তাই তারা এমন একটি ব্যবস্থা চাইবে যেখানে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়লে যেন বেঁচে থাকার ন্যূনতম সুবিধা পাওয়া যায়। এটিকে তিনি ম্যাক্সিমাম নীতি হিসাবে আখ্যায়িত করেছেন। এবারে বন্টনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রলস 2টি মৌলিক নীতির কথা বলেছেন। তার প্রথম নীতিটি হলো সমান স্বাধীনতার নীতি। এই নীতি অনুযায়ী প্রতিটি ব্যক্তির সর্বাধিক মৌলিক স্বাধীনতা পাওয়ার সমান অধিকার থাকবে, যা সমাজের অন্য মানুষের অনুরূপ স্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
অর্থাৎ বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং সম্পত্তির অধিকার সকলের জন্য সমান হবে। তারপরে তার দ্বিতীয় নীতিটি মূলত বন্টনমূলক ন্যায় বিচারের বাস্তব সমস্যার সাথে যুক্ত। এই নীতি অনুযায়ী সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে দুটি শর্ত পূরণ হয়। এর প্রথম অংশ হলো সুযোগের ন্যায্য সমতা। সমাজের সমস্ত পদ ও অধিকার সকলের জন্য সমানভাবে উন্মুক্ত রাখতে হবে। জন্মগত মর্যাদা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কাউকে কোনো সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। এর দ্বিতীয় অংশটি হচ্ছে পার্থক্যের নীতি। এই পার্থক্যের অর্থ হলো বৈষম্যমূলক বন্টন তখনই গ্রহণযোগ্য হবে যদি তা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও দারিদ্র মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করে। রাষ্ট্রবিজ্ঞানী উইল কিমলিকা রলসের এই বন্টনমূলক তত্ত্বের প্রশংসা করে বলেছেন, রলসের পার্থক্যের নীতি হল উদারনীতিবাদের ইতিহাসে সমতার এক অসামান্য নৈতিক দলিল, যা সুবিধা বঞ্চিতদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণ করে। রলস বিশ্বাস করতেন যে সমাজের প্রাথমিক সামাজিক দ্রব্যসমূহ যেমন অধিকার, স্বাধীনতা, ক্ষমতা, সুযোগ এবং আয়ের সুষম বন্টন হওয়া উচিত। সমাজে মেধা ও জন্মগত সুবিধার কারণে কাউকে অতিরিক্ত সম্পদ লাভ করলে তা অন্যায় নয়, তবে সেই অতিরিক্ত সম্পদের একটি অংশ অবশ্যই কর কাঠামোর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। এইভাবে তিনি বন্টনমূলক ন্যায় বিচারে সমস্যা সমাধানের যৌক্তিক পথ নির্দেশ করেছেন। এবার সমালোচনার প্রথম পয়েন্টে বলা হচ্ছে, রবার্ট নজিকের মতো স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন যে বন্টনমূলক ন্যায় বিচারের নামে ধনীদের আয়ের ওপর কর বসিয়ে সেই সম্পদ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো এক ধরনের জবরদস্তিমূলক কাজ, যা ব্যক্তির অধিকার চরমভাবে হরণ করে। দুই হচ্ছে মাইকেল স্যান্ডেল প্রমুখ সম্প্রদায়বাদী চিন্তাবিদদের মতে রলসের আদিম অবস্থা এবং অজ্ঞতার আবরণের ধারণা সম্পূর্ণ অবাস্তব ও সমাজ বিচ্ছিন্ন। সমাজ ও পরিবেশের বাইরে ব্যক্তির স্বাধীন সত্তার কোনো বাস্তব অস্তিত্ব থাকতে পারে না। তৃতীয় হচ্ছে মার্ক্সবাদীদের মতে রলসের তত্ত্বটি আসলে পুঁজিবাদী বৈষম্যকে আড়াল করার একটি তাত্ত্বিক কৌশল মাত্র। সম্পত্তিবান শ্রেণীর আধিপত্য বজায় রেখে সমাজে কখনো প্রকৃত বন্টনমূলক ন্যায় বিচার বা সমতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে, ঠিক আছে? উপসংহারটা আলোচনা করছি না, দেখে নাও। এবার পরের প্রশ্ন, পরে আরও দুটি প্রশ্ন তো তোমাদের বলেছি আলোচনা করব, যেগুলো 5 বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে। অলরেডি 2023 সালে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। দেখো, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তবে আরও একবার তোমাদের মনে করাতে চাই, তোমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সপ্তাহে 3 দিন ক্লাস, সঙ্গে আমাদের কিন্তু গুগল মিটে লাইভ ক্লাস থাকে। সেখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের যেগুলো সমস্যা সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হয়। তাই পেইড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রশ্নটা হচ্ছে, স্বাধীনতার সনাতনী বা ক্লাসিক্যাল ধারণা ব্যাখ্যা করো বা কাকে বলে। দেখো, স্বাধীনতার সনাতন বা ধ্রুপদী ধারণাটি মূলত নেতিবাচক স্বাধীনতা হিসাবেই সর্বাধিক বা সমধিক পরিচিত। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশের সাথে সাথে এই ধারণার উদ্ভব ঘটে। জন লক, অ্যাডাম স্মিথ, হারবার্ট স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিল হলেন এই সনাতনী ধারণার প্রধান প্রবক্তা। এই দৃষ্টিভঙ্গি অনুসারে স্বাধীনতা বলতে বোঝায় সব ধরনের অযৌক্তিক রাষ্ট্রীয় বা সামাজিক নিয়ন্ত্রণের সম্পূর্ণ অনুপস্থিতি। সনাতনী তত্ত্বে মনে করা হয় যে মানুষ স্বভাবতই স্বাধীন এবং যুক্তিবাদী সত্তা, তাই ব্যক্তি জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ যত কম হবে ব্যক্তির স্বাধীনতা তত বেশি সুরক্ষিত থাকবে। এই তত্ত্ব রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় আপদ হিসাবে গণ্য করে এবং রাষ্ট্রের কাজকে কেবল আইন শৃঙ্খলা রক্ষা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা এবং চুক্তি বলবৎ করার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে স্বাধীনতার এই ধারণাকে জোরালোভাবে সমর্থন করে বলেছেন, ব্যক্তির নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তি নিজে সম্পূর্ণ সার্বভৌম। মিল মানুষের কাজকে
আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করে আত্মকেন্দ্রিক কাজে রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণের অভাবকেই প্রকৃত স্বাধীনতা বলেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই ধারণা অবাধ বাণিজ্য নীতিকে সমর্থন করে, যেখানে অর্থনৈতিক কার্যকলাপের ওপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই চরম ব্যক্তিকেন্দ্রিক ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতার ফলে সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দেখা যায়। ফলস্বরূপ সনাতনী স্বাধীনতার ধারণাটি তীব্রভাবে সমালোচিত হয় এবং পরবর্তীতে রাষ্ট্রের কল্যাণকামী হস্তক্ষেপকে স্বীকৃতি দিয়ে ইতিবাচক স্বাধীনতার ধারণার বিকাশ ঘটে। তা সত্ত্বেও ব্যক্তির আত্মবিকাশ, স্বৈরাচারী রাষ্ট্রশক্তির হাত থেকে ব্যক্তিকে রক্ষার ক্ষেত্রে স্বাধীনতার সনাতন ধারণার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এবার পরের প্রশ্ন, আজকে ক্লাসের শেষ প্রশ্ন। রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব আলোচনা করো। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকতার গুরুত্ব অপরিসীম। নাগরিকতা কেবল একটি আইনি মর্যাদা নয়, এটি রাষ্ট্র ও ব্যক্তির মধ্যেকার একটি গভীর রাজনৈতিক ও নৈতিক সম্পর্কের প্রধান ভিত্তি। এটি বলছে একটি কার্যকর ও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা কখনোই সক্রিয় ও সচেতন নাগরিক ছাড়া সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। রাজনৈতিক ব্যবস্থার মূল চালিকা শক্তি হল জনপ্রতিনিধিত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ, আর নাগরিকতার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণের বৈধ অধিকার লাভ করে। নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ, রাজনৈতিক দল গঠন, সরকারি কাজের যৌক্তিক সমালোচনা এবং জনমত সৃষ্টির মাধ্যমে সরকারের নীতি নির্ধারণে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। যে কোনো রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব ও বৈধতা বহুলাংশে নির্ভর করে নাগরিকদের সক্রিয় আনুগত্য এবং তাদের গঠনমূলক ভূমিকার উপর। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, নিজের শিক্ষিত ও সুচিন্তিত বিচারবুদ্ধিকে জনকল্যাণের কাজে নিয়োজিত করাই হলো প্রকৃত নাগরিকতা। প্রকৃত নাগরিকতা কেবল নিজের রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করা নয়, তারা রাষ্ট্রের প্রতি নিজের পবিত্র কর্তব্য সম্পর্কেও সচেতন থাকে। রাজনৈতিক ব্যবস্থায় সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করতে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আইনের শাসন সুরক্ষিত রাখতে নাগরিকদের সর্বদা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হয়। নাগরিকদের রাজনৈতিক সচেতনতা রাষ্ট্রের মধ্যে একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া আধুনিক কল্যাণকামী রাষ্ট্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিক সমাজ নিরন্তর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যায় রাজনৈতিক ব্যবস্থা হলো একটি শাসনতান্ত্রিক কাঠামো এবং সক্রিয় নাগরিকতা হলো সেই কাঠামোর প্রাণশক্তি। দায়িত্বশীল নাগরিক ছাড়া কোনো রাজনৈতিক ব্যবস্থাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই ছিল তোমাদের আজকের ক্লাস।